আমাদের এক বড় ভাই বলল যে এই সৌম্যকে ডাক, ওকে ডেকে থার্ড ম্যানে দাঁড় করে দে। আমি একদিকে ওপেনার যাচ্ছি, তখন আমার সঙ্গে যে ওপেনার যাবে আরেকজন যে বড় ভাই, উনি হঠাৎ নেই পাশে, তাকে খুঁজে পাচ্ছে না। ও তো ছোট মানুষ, ও তো বুঝে না। ও বলে কি যে আমি যাব। আমি তখন বকা দিলাম, তুমি কোথায় খেলবা, পরে ব্যাটিং করবা। তো পাশ থেকে যে সিনিয়র ক্যাপ্টেন ও বলছে যাও, তুমি আর দুই ভাই যাও ব্যাটিং করে আসো। ক্লাস 5-এর স্টুডেন্ট। আমার বিকেলবেলা আমাদের যে মাঠটায় খেলা হতো, আমি তো এখানে খেলতাম। হঠাৎ আমাদের একটা প্লেয়ার কম পড়লো। সৌম্য ব্যাটিং করলো, আমি ফার্স্ট আমি আমার এখনও মনে আছে, হ্যাঁ, ওরে যখন ব্যাট করতে চাইছে ও আমাকে আবার নামতে নামতে বলছে যে আমি আগেই প্রথম বলটা খেলবো। তো আমার সঙ্গে আমার পিছে পিছে খেলতে যাইতেন মাঠে। ছবির অনেকগুলো মানুষের মধ্যে একজন নতুন একটা লাল বল হাতে এগিয়ে যাচ্ছেন বিসিবি একাডেমি মাঠের সামনের দিকে। চেহারার গঠন এবং হেয়ার স্টাইল অনেকটাই একজন ক্রিকেটারের সঙ্গে মিলে যাচ্ছে। আপনি কি আন্দাজ করতে পেরেছেন? টাইগার ওপেনার সৌম্য সরকারের যেন আরও একটা কার্বন কপি। সৌম্যর সঙ্গে হুবহু মিল না থাকলেও তার খুব কাছের একজন মেজো ভাই পুষ্পেন সরকার অনেকটাই পর্দার পেছনের নায়ক বলা যায়। পুষ্পেন সরকার নিজেও একজন ক্রিকেটার ছিলেন। ঢাকার প্রথম বিভাগ এবং প্রিমিয়ার লিগেও খেলে বেরিয়েছেন। প্রতিভাবান ক্রিকেটার হলেও ইনজুরি পুষ্পেনের স্বপ্ন কেড়ে নেয়, ছুঁতে দেয়নি সেই আকাশ ছোঁয়া স্বপ্নকে। পুষ্পেনকে দেখেই ভালো ক্রিকেটার হওয়ার তীব্র ইচ্ছে জেগেছিল সাতক্ষীরার গর্ব সৌম্য সরকারের মনে। সেই থেকে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেওয়া আজকের সৌম্য সরকার হওয়ার পেছনে যার ভূমিকা অনেকটাই। হয়তো এমনই আমাকে দেখেও খেলা শিখছে বা খেলা শুরু করছে, বাট আমি যে সেটা আমি বলবো না। তো আমরা যখন আসলে সাতক্ষীরা তো অনেক প্রত্যন্ত এলাকা, আমারও একসময় ইচ্ছা ছিল প্রফেশনাল ক্রিকেট খেলবো, বড় প্লেয়ার হব, বিকেএসপিতে ভর্তি হব। আলটিমেটলি তখন বিকেএসপিতে ভর্তি অনেক কঠিন ছিল একটা মফস্বল এলাকা থেকে। সেই সুযোগ সুবিধা হয়তো একজন মধ্যবিত্ত পিতা করে দিতে পারেন নাই। তো সেক্ষেত্রে সৌম্যর ক্ষেত্রে বেসিক্যালি পরিবার সহ আমি অনেক সিরিয়াস ছিলাম যে কীভাবে হোক তাকে বিকেএসপির সুযোগটা দিয়ে যদি তাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় প্র্যাকটিস করে। সেই সুযোগটা আসলে আমাদের সেই সময় বিকেএসপি ছিল একমাত্র অবলম্বন বললেই চলে। এখন অনেক সুযোগ চলে আসছে বাংলাদেশে। দাদা, আপনার কাছে আসলে একটু জানতে চাওয়া, প্রথমে কি দেখে মনে হয়েছিল সৌম্য সরকার একজন ভালো ক্রিকেটার হতে পারেন, ভালো ক্যারিয়ার হতে পারে? শুরুর গল্পটা যদি একটু বলতেন। ক্রিকেটার যে সে হবেই সেটা আমি বলবো না, তা আমি আপনাকে একটা গল্প বলতে পারি। ছোটোবেলায় আসলে আমি তার বড় হওয়ার কারণে খুবই স্বাভাবিক সে তো আমার সঙ্গে আমার পিছে পিছে খেলতে যাইতেন মাঠে। যেমন হয় যে মাঠে গেলে বড়োরা কিন্তু অনেক সময় বকা দেয়, না তুমি যেও না, পারবে না, ছোটো মানুষ, ওখানে খেলতে যেতে হবে না, তুমি বড় হও, যাবে। তো একদিন হঠাৎ খেলছি আমাদের বিকেলবেলা আমাদের যে মাঠটায় খেলা হতো, আমি তো এখানে খেলতাম। হঠাৎ আমাদের একটা প্লেয়ার কম পড়লো। হ্যাঁ, তখনও ক্লাস 5-এর স্টুডেন্ট, আমার খুব ভালোভাবেই মনে আছে। তখন আমাদের এক বড় ভাই বলল যে এই সৌম্যকে ডাক, ওকে ডেকে থার্ড ম্যানে দাঁড় করে দে। যেটা হয় আর কি, যার জায়গা হয় না তার থার্ড ম্যানেই জায়গা হয়। তো দাঁড়িয়ে গেছে খেলা হচ্ছে, বড়দের খেলা হচ্ছে। এখন ওইখানে প্রচুর ঘাস উইকেটে, কিন্তু টেপ টেনিস 5 স্টার এই জাতীয় বলে খেলা হচ্ছে। তো খেলা হচ্ছে এমন এক পর্যায়ে ফিল্ডিং করলো, ব্যাটিংয়ের সময় আসলো, আমি ওপেনার ছিলাম। তা আমি একদিকে ওপেনার যাচ্ছি, তখন আমার সঙ্গে যে ওপেনার যাবে আরেকজন যে বড় ভাই, উনি হঠাৎ নেই পাশে, তাকে খুঁজে পাচ্ছে না। ও তো ছোট মানুষ, ও তো বুঝে না। ও বলে কি যে আমি যাব। আমি তখন বকা দিলাম, তুমি কোথায় খেলবা, পরে ব্যাটিং করবা। তো পাশ থেকে যে সিনিয়র ক্যাপ্টেন ও বলছে যাও, তুমি আর দুই ভাই যাও ব্যাটিং করে আসো। তো সৌম্য ব্যাটিং করলো, আমি আমার এখনও মনে আছে, হ্যাঁ, ওরে যখন ব্যাট করতে চাইছে ও আমাকে আবার নামতে নামতে বলছে যে আমি আগেই প্রথম বলটা খেলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তা যাও খেলো। হ্যাঁ, তো ও প্রথম বলেই পুল করে মিনিমাম 50 মিটারে 6 মেরে দিচ্ছে সে বাউন্সার বলে। মানে এখনও দেখেন তার পুল, এগুলো তো তার একটা নেশার মতো। সেই বলগুলো কিন্তু অ্যাভয়েড করলে আরও হয়তো ভালো খেলতো, সে মেরে দেয়। তখন ওই রকম মেরেছে, 2 কি 3 বল খেলছিল, প্রথম বলে এইটা দেন মনে, তারপর আউট হয়ে গেছিলো। হ্যাঁ, তাই আমার তখনও মনে হয়েছিল সাহস দেখে, এখন খেলতে গেলে কোয়ালিটি অ্যাবিলিটির সঙ্গে সঙ্গে সাহসটা অনেক জরুরি। হ্যাঁ, তখন মনে হয়েছিল না সে ভালো খেলতে পারে, এবং তখন থেকে সে বড় মাঠে আসা শুরু করে নিয়মিতভাবে। সবসময় যে আমাদের সঙ্গে খেলতো সেটা বলবো না, তখন থেকে সে মাঠে আসা শুরু করে। তখন থেকে মনে হয়েছিল সে যদি চেষ্টা করে কিছু করতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে এখন জব করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। পুষ্পেন ক্রিকেট ছাড়লেও ক্রিকেট তাকে ছেড়ে যায়নি, কোচিং পেশায় যুক্ত আছেন। সঙ্গে বিসিবির 3 দিনের এ লেভেল কোচিং করেছেন। ক্রিকেট তো ছাড়ছি অনেক আগেই,
ক্রিকেট ছেড়েছি বললে তো আসলে ছাড়া যায় না, এটা তো আসলে রক্তে মিশে গেছে। বাবা খেলতেন, আপনি নিজেই বললেন আমার ভাই খেলে, আমি খেলেছি, এটা তো আমাদের পারিবারিক একটা ক্রিকেট আমাদের আসলে স্পোর্টস আমাদের পরিবারের একটা অংশ। ছেড়েছি বলতে আমি ক্রিকেটটা ফিজিক্যালি হয়তো ছেড়েছি, মেন্টালি তো ছাড়া সম্ভব না, যেখানে ভাইও সবসময় খেলছে। একটা আমি নিজেও কাজ করছি এখন স্পোর্টস নিয়েই, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস বিভাগেই আছি, ওখানে স্পোর্টস নিয়েই কাজ করছি। আলটিমেটলি ক্রিকেট ছেড়েছি ফিজিক্যালি, কিন্তু ক্রিকেটটা ছাড়ি নাই, স্পোর্টসের সঙ্গেই আছি। কোর্স ফর দ্য সার্ভিস অ্যান্ড পার্টনার্স যে কোচিংয়ে আমি এসেছি, এটা আসলে আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে এসেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে। এই জন্য আসলে আমি আমার প্রশাসনকে, ভাইস চ্যান্সেলর মহোদয়কে, ট্রেজারার ম্যাডামকে, পাশাপাশি আমাদের ক্রীড়া কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন স্যারকে ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, আমাকে দায়িত্ব দিয়ে পাঠানোর জন্য, ওনাদের প্রতিনিধি করে বিশ্ববিদ্যালয়ের, এবং তার পাশাপাশি এই কোর্সের জন্য আমি বিসিবিকে এবং অবশ্যই ধন্যবাদ দিতে চাই। কারণ আপনি হয়তো জানেন কি না, এটাই কিন্তু প্রথমবার সার্ভিসেস অ্যান্ড পার্টনার্সের যে কোচিংটা, এটাই প্রথমবারের মতো শুরু হলো। আমি প্রথমবারে অংশ হতে পেরেছি, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট 97 পক্ষ থেকে। আপনাকেও, ক্রিকেট 97কেও ধন্যবাদ। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।